শুরু করছি ডার্ক সাইড লিখনিতে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা ৯। আসমানের হুডি। রোজা আন্দাজ করেছিল হাসপাতালে তাকে কেবি গ্রুপের লোকদের মোকাবেলা করতে হতে পারে, তাই সালোয়ার কামিজ পাল্টে আসমানের হুডি পরিধান করেছিল যেন চলাচলে সুবিধা হয়। স্থির দৃষ্টিতে আসমানের দিকে কয়েক মিনিট খানেক তাকিয়ে রইল রোজা। আসমানের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে না সে কৌতুক করছে। সে এবং কৌতুক দুই ভিন্ন মেরুর বাসিন্দা। নিজের চাপড় দিতে ইচ্ছা করছে রোজার। কে ভেবেছিল সে উপন্যাসের নায়কদের মতো আসমান তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে, কিংবা প্রয়োজনে কোলেও তুলে নেবে? কোন দুঃখে! কি ঠেকা পড়েছে আসমানের! রোজা কি সেই উপন্যাসের নায়িকা কিংবা সৌন্দর্যের দেবী আফ্রোদিতি? তাই বলে এভাবে হুডির কথা জিজ্ঞাসা করতে হবে? নায়িকা কিংবা দেবী না হলেও অন্তত একজন সাধারণ মানুষ তো সে। রোজা নিজেও বলতে পারবে না তার শরীরে কোন শক্তি ভর করলো। উবু হাত বাঁধা থাকে সে সামনে ঝুঁকল। আসমান মাথা কাত করে তার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। সুযোগ বুঝে রোজা সজোরে আসমানের কপালে নিজের কপাল ঠুকে দিল। উবু হয়ে বসে থাকায় আসমান ভারসাম্য হারিয়ে ধপ করে মেঝেতে পড়ল। বাম হাতে চেপে ধরল নিজের কপাল। তার অনুভূতি শূন্য দৃষ্টিতে বর্তমান ফার্সে এক বিস্ময়। হোয়াট ওয়াজ দ্য ফর? শুক্রিয়া করুন, হাত মুক্ত নেই, থাকলে চড় দিতাম। দাঁতে দাঁত পিষে উচ্চারণ করল রোজা। তার ক্ষোভ লক্ষ্য করে আসমান নিজের কপাল ডলতে ডলতে নিঃশব্দে চেয়ে রইল। এই মেয়ের মাঝে ভয়ডরের অনুভূতি উধাও হলো কবে? প্রথম প্রথম তো আসমানকে দেখলেও কাঁপাকাঁপি করার অভ্যাস ছিল, আর এখন কিনা ষাঁড়ের মতো গুঁতোতেও ছাড়ছে না। এ কি মুসিবত! আসমান এবং রোজের মধ্যকার অস্বস্তিকর নীরবতা ছেদ করল লিফটের ডিং শব্দ করে। উভয়ের নজর ঘুরে তাকালো। দরজা খুলে যেতে গ্রাউন্ড ফ্লোরে পা রাখল কেবিন বয়ের পোশাক পরিহিত নিহাদ। অস্ফুট স্বরে বিড়বিড় করলো রোজা। কয়েকবার চোখ পিটপিট করলো ভালোভাবে পর্যবেক্ষণের উদ্দেশ্যে। হ্যাঁ, নিহাদি, কোনো পার্থক্য নেই। এই সুদর্শন চেহারা, বিস্তৃত ঠোঁট এবং উৎফুল্ল হাসি, ফোলানো কানে ছোট একটি পাথরখচিত দুল, কালো বাদামি মিশেলের মিশ্রণ চুল রাশি। শুধুমাত্র বাইক স্যুটের পরিবর্তে পরধানে রয়েছে হোম কেয়ারের হসপিটাল কেবিন বয়ের শুভ্র বর্ণের ইউনিফর্ম। লিফট থেকে বেরিয়ে চারদিকে ধ্বংসযজ্ঞ খেয়াল করে নেহাদের ঠোঁটে তীর্যক হাসির উৎপত্তি ঘটল। মৃতদেহ ডেঙিয়ে এগোতে এগোতে সে বলল, এভরিথিং ক্লিয়ার। সিসিটিভি রুমে সবাই ফিনিশ, ফুটেজও ডিলিট। আর গ্র্যান্ডপা ইজ স্লিপিং পিসফুলি। কাকে রিপোর্ট প্রদান করছে সে? কি অদ্ভুত! বিস্ফোরিত দৃষ্টিতে আসমানের দিকে তাকালো রোজা। এই বান্দা কি নিহাতকেও জড়িয়েছে এসবের মাঝে? আসমান অবশ্য রোজার দিকে চেয়ে নেই, তার দৃষ্টি এগিয়ে আসতে থাকা নিহাদের উপর আবদ্ধ। ডক্টর ওয়াসিম আহমদও বর্তমান ঠিক আছেন। শেষ বাক্যটি উচ্চারণ করে আসমানের সামনে এসে থামল নিহাদ। আসমান উঠে দাঁড়ালো, মৃদু কণ্ঠে ব্যক্ত করল, গুড ওয়ার্ক। বিস্তর হাসল নিহাদ। দুই আঙুলের আসমানের উদ্দেশ্য স্যালুট ঠুকে পরক্ষণে মেঝেতে বসে থাকা হতবাক রোজার দিকে তাকালো সে। ভ্রুজোড়া তার উঁচু হয়ে উঠল কৌতূহলের ভঙ্গিতে। জিভ বা দাঁতে ঠেকিয়ে চুকচুক শব্দ করে আফসোসের সাথে সে বলল, ও পোর থিং। তেতে উঠল রোজা। জিভ বের করে তাকে ভেঙিয়ে হাসতে হাসতে তার হাতের দড়ি খুলতে আরম্ভ করল নিহাদ। আসমান চারপাশে একবার নজর বুলিয়ে কাঁধের উপর দিয়ে পেছনে তাকে হঠাৎ বিড়বিড় করল, ডোন্ট প্রভোক, শি বাস্টার্ড, শি বাইটস। আনমনে নিজের কপালে আঙ্গুল বোলাল আসমান। নিজের কপালে কোমল স্পর্শে নিদ্রাভঙ্গ হলো ইউনুস রহমানের। অতি যত্ন এবং ভালোবাসায় মিশ্রিত এই স্পর্শ কার অনুভবে তার মোটেও ব্যক্তিত হলো না। মিটমিট করে চোখ মেলে চাইলেন তিনি। নিজের উপর ঝুঁকে থাকতে দেখলেন হাস্য উজ্জ্বল মায়াবী চেহারাটি। তার শুকনো ঠোঁটে মুহূর্তেই প্রতিস্ফুরিত হলো হাসির পুষ্পধারা। চড়ুই!
নিজের দাদুর কপালে ঠোঁট ছোঁয়ালো রোজা। বিড়বিড় করলো, কেমন আছো দাদু? খুব ভালো। তোমার কপালে কি হয়েছে? চিন্তিত হয়ে শুধালেন ইউনুস। তাতে নিজের কপালে ব্যান্ডেজ ছুঁয়ে রোজা বিস্তর হেসে জানালে, চিন্তা করো না দাদু, তেমন কিছু নয়, ওই বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। হে হে। দেখে শুনে চলতে পারো না? বেশি ব্যথা পেয়েছো? দেখি। না দাদু, একদম না, হালকা একটু ছড়ে গেছে শুধু। আমি একদম ঠিক আছি। একটি দীর্ঘশ্বাস ফেললেন ইউনুস, তারপর বললেন, আচ্ছা, কিন্তু তুমি এই সময় এখানে? আর চোখে দেওয়াল ঘড়ির দিকে চাইলেন ইউনুস। রাত 11টা প্রায়। এত রাত্রিতে সাধারণ রোজাদার সঙ্গে দেখা করতে আসে না। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দাদু, বাড়িতে। রোজের মিষ্টি কণ্ঠে ইউনুস বিস্মিত হয়ে রইলেন। বাড়িতে মানে? কিছুই তার বোধগম্য হচ্ছে না। তিনি উঠে বসতে চাইলেন, রোজা তাকে সাহায্য করলো, বালিশ রেখে তাতে হেলান দিয়ে দিল। কিছুটা সময় দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে রোজার দিকে ফিরতেই দ্বিতীয় দফায় চমকিত হলেন ইউনুস। তার কেবিনে রোজা একলা নয়, আরো একজন উপস্থিত রয়েছে। কেবিনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে, পরনে টি শার্ট এবং গার্বি গাভা গাভাডিন, মুখে ফেস মাস্ক এবং মাথায় সানক্যাপ। বুকের উপর দুবাহু গুটিয়ে রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সঙ্গে দৃষ্টি মেলানোর পরেও টু শব্দ করল না সে, এমনকি এক চুল নড়ল না পর্যন্ত। নিজের দাদুকে দরজার সঙ্গে দাঁড়ানো আসমানের দিকে তাকিয়ে থাকতে দেখে রোজা কিছুটা বিব্রত অনুভব করল। কণ্ঠ পরিষ্কার করে সে ফিরল দাদুর দিকে। আর কোনো উপায় নেই, লুকিয়ে রাখা অর্থ হয় না। কিছুক্ষণ আগে পোশাক পরিবর্তন করে নতুনভাবে নিজেদের তৈরি করে এই কেবিনে ঢোকার পূর্বে তেমনই সিদ্ধান্ত নিয়েছে সে এবং আসমান। দাদু, তোমাকে একটা কথা বলার ছিল। ইতস্তত করে মৃদু কণ্ঠে বিড়বিড় করল রোজা। ইউনুস রহমান প্রশ্ন করলেন না, শুধু চেয়ে থাকলেন নিজের নাতনির মুখ পানে। রোজা ইশারা করতে আসমান এগিয়ে এলো। কেবিনে বেডের পাশে দাঁড়াতেই রোজা তার বাহু স্পর্শ করলো আলতোভাবে। অতঃপর নিজের দাদুর দিকে ফিরে জোরপূর্বক হাস্যোজ্জ্বল অভিব্যক্তি জানালো, উনি নীল, আমার বয়ফ্রেন্ড। নিজের দাদুর কণ্ঠে শব্দটি শুনে চমকে উঠল রোজা। শুধুমাত্র সেই নয়, বরং সদা নির্বিকার আসমান পর্যন্ত ভ্রু তুলে চাইল বৃদ্ধের পানে। একটি স্নিগ্ধ হাসি ছড়িয়ে পড়ল ইউনুস রহমান অধর জুড়ে। রোজা ভীষণ ভয়ে ছিল ব্যাপারটি তার দাদু ঠিকভাবে নেবে নেবে তা ভেবে। কিন্তু তিনি এতটাও খোলামেলা আচরণ করবেন কিংবা খুশি হবেন সেটাও নিজেও উপলব্ধি করেনি। হা হা, ঠিক ধরেছি তাই না? আমার চড়িও তাহলে অবশেষে একটি বয়ফ্রেন্ড জুটিয়ে ফেললো। হাজবেন্ড। অতর্কিতে ঘোষণা করলো আসমানের বজ্র কণ্ঠস্বর। হতভম্ব রোজা প্যালপ্যাল করে চেয়ে থাকলো। অপরদিকে ইউনিসের হাসি মৃয়ম্লান হয়ে এলো। তিনি কিঞ্চিত বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেন আসমানের দিকে। তৎক্ষণাৎ হস্তক্ষেপ করলো রোজা। ইউনিসের উভয় হাত নিজের মুঠে নিয়ে আকুতি করলো, আমি খুবই দুঃখিত দাদু। আসলে আমি জানি না বিষয়টা তোমাকে ঠিকভাবে। আমি চাইনি তুমি সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে, কিন্তু আমি জোর করেছিলাম বিয়ের জন্য। অন্যদিকে তাকিয়ে বলল আসমান। তার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি প্রকাশ পেল। মিনিট দেড়েক নিশ্চুপ রইলেন ইউনুস। রোজা মাথা নিচু করে রাখল নিজের। দাদুর দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস সে করছে না। ইউনুস রহমানের মৃদু কণ্ঠে রোজাকে বাস্তবে ফিরিয়ে আনলো। কতদিন হয়েছে বিয়ের? 1 মাস। ওনার খুঁট চেপে ধরে উত্তর করল রোজা। দ্বিতীয় দফায় নীরবতা। অতঃপর, আমার কাছে এসো চড়ুই। দাদু, আমি সরি। নিজের দাদুর বক্ষে রোজা নিজেকে বিলীন করলো। তাকে বাহুডোরে আগলে নিয়ে মাথায় স্নেহের চুম্বন এঁকে হাসলেন ইউনুস। খোদা আমার প্রার্থনা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। মাথা তুলে অশ্রুসিক্ত নয়নে দাদুর দিকে চাইল রোজা। তার আঁখিচোড়া গড়িয়ে নামা অশ্রুর ফোঁটা নিজের বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে মুছে দিলেন ইউনুস। আমার চড়ুই জীবনে একটু সুখের দেখা পেয়েছে। আমার সকল শখ পূরণ হয়েছে। আর কিছু চাই না এই জীবনে। হয়তো এবার শান্তিতে খোদার কাছে ফিরে যেতে পারবো। না দাদু, প্লিজ এমন কথা বলো না, আমার কষ্ট হয়।
হেসে পুনরায় রোজাকে বুকে আগলে তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন ইউনুস। তার বুকে মাথা গুজে নিজেকে প্রশান্ত করল রোজা। উষ্ণতায় পরিপূর্ণ হয়ে উঠেছে তার অন্তর। সে কল্পনাও করেনি যে ইউনুস রহমান তার বিয়ের বিষয়টাকে এতটা সহজভাবে নিতে পারবেন। হয়তো পরিস্থিতি তাকে তেমন প্রক্রিয়া করতে বাধ্য করেছে। তথাপি অদ্ভুত এক অপরাধবোধ হচ্ছে রোজার। দাদুকে এক মিথ্যা সম্পর্কের আশ্বাস প্রদান করতে হচ্ছে তাকে। কোনোদিন যদি মানুষটি তার লুকায়িত সকল রহস্য উদ্ঘাটন করে ফেলে, সেই দিন কি আর মানুষটির সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে রোজা? আসমানের দিকে ফিরলেন ইউনুস। কাঁপা কাঁপা হাত বাড়াতে আসমান সামনে এসে মাথা ঝুঁকালো। তার ক্যাপের উপর হাত বুলিয়ে দিয়ে ইউনুস রহমান শুধালেন, তোমার পুরো নাম কি বাবা? নীলাদ্রি রেমান নীল। কি করো? ব্যবসা। কিসের ব্যবসা তা অবশ্য স্পষ্ট করল না আসমান। ইউনুসও জিজ্ঞাসা করলেন না। তার পূর্বেই রোজা হস্তক্ষেপ করল। দাদু, তুমি ওনার সাথে পরে আলাপ করতে পারবে? এখন দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে যেতে হবে। আমি তোমার সকল জিনিসপত্র তুমি ঘুম থেকে ওঠার আগেই গুছিয়ে নিয়েছি। চলো এখন। নতুন বাড়ি নিয়েছো বলতে তুমি কি এটাই বুঝিয়েছিলে চড়ুই? আসমানকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলেন ইউনুস। তাতে রোজা কিঞ্চিত লজ্জাবোধ করে দৃষ্টি সরিয়ে নিল। দ্রুত বিষয় পরিবর্তনের উদ্দেশ্যে বলল, ডক্টর ওয়াসিমের সঙ্গে আমার কথা হয়েছে। তোমাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। শুধু থেরাপির জন্য হাসপাতালে নিতে হবে। নার্সও থাকবে। তোমার সেবা সুশ্রদ্ধার জন্য আমি থাকবো। বহুদিন বাদে রোজার চেহারায় পরিপূর্ণতার এক হাসি দেখতে পেলেন ইউনুস। তাতে তার হৃদয় সিক্ত হয়ে উঠল। কিন্তু দৃষ্টি ফিরিয়ে মাথা নাড়লেন তিনি। না না দাদু ভাই, আমি কিভাবে তোমার শ্বশুর বাড়িতে বোঝা হয়ে যাই? দাদু, কি বলছো তুমি? এমন বলো না, দোহাই লাগে তোমার। হাহাকার করে উঠল রোজা। কিন্তু ইউনুস রহমান মানতে নারাজ। তার নাতনি একা হলে একটা কথা ছিল, কিন্তু তার স্বামীর ঘরে, তার সংসারে নিজের উপস্থিতি তার কাছে অবাঞ্ছিত মনে হচ্ছে। নিজের ছেলের সংসারে টিকতে পারেননি তিনি। নাতনি জামাইয়ের সংসারে কি করে এই অসুস্থ শরীরে বোঝা হয়ে দাঁড়াবেন? আপনি যদি ভেবে থাকেন যে আপনি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবেন, তাহলে আপনার জানা উচিত যে আপনি না গেলেই বরং আমাদের জন্য তা অধিক চিন্তার কারণ হবে। আসমানের অতর্কিত বক্তব্য ছট করে ঘুরে তাকালো রোজা। এ ছেলে কি পাগল হয়ে গেল? দাদুকে এসব বলছি কেন? ইউনুস রহমানও দ্বিধান্বিত হয়ে পড়েছেন। বুকের উপর উভয় বাহু ভাঁজ করে আসমানের নিজের বক্তব্য যুক্ত করল। আপনি হাসপাতালে থাকলে উনি সবসময় চিন্তা করেন আমাকে অসুখী দেখতে হয় তাকে। আমি চাই না, আমি তা চাই না। আমার মনে হয় না আপনার নাতনিকে সুখী করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় রয়েছে। আসমান একটি কথাও সত্যি বলেনি। জানা সত্ত্বেও রোজা অনুভব করল তার হৃদস্পন্দন গতি পরিবর্তন করছে। কেমন লয় তাল সংযোগে স্পন্দিত হচ্ছে। এক অদ্ভুত মাধুর্য অনুভব হচ্ছে অন্তরে। একটি ঢোক গিলে ঠোঁটে ঠোঁট চেপে রইল রোজা। অবাধ্য হৃদয়কে সান্ত্বনা দিতে চেষ্টা করল। ইউনুস রহমান দীর্ঘ এক মুহূর্ত জুড়ে তাকিয়ে থাকলেন আসমানের দিকে। এই ছেলে তার দেখা পুরুষ মানুষদের থেকে কিছুটা ভিন্ন। অন্য কেউ হলে হয়তো তাকে বলতো, আপনার নিজের বাড়ি মনে করেই থাকবেন, আমি আপনার সকল দায়িত্ব পালন করব। এই ধরনের মুখে মধু এবং অন্তরে বিষ মিশ্রিত কথাবার্তা। কিন্তু এই ছেলেটা করেনি। সে একবারও বলেনি যে সে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে বা তার জন্য সবকিছু করবে এমন কিছু। এই ছেলে তাকে তার স্ত্রীর সুখের জন্য অনুরোধ করেছে। তার স্বার্থ রয়েছে। সে চায় তার স্ত্রী ভালো থাকুক। সেই প্রয়োজনে সে যে কোনো কিছু করতে প্রস্তুত। ব্যাপারটি তার সততার প্রকাশ ঘটাচ্ছে। কোনো ঘোরালো পেঁচানো বক্তব্য সে রাখেনি। অদ্ভুত এক রহস্য অস্তিত্ব তিনি টের পাচ্ছেন, যা অবস্থান করেছে এই ছেলেটির অবয়ব থেকে আরম্ভ করে অন্তর পর্যন্ত। ঠিক আছে দাদু। ইউনুস রহমান আস্তে করে জবাব দিতে রোজা তাকে জড়িয়ে ধরল শক্ত করে। মৃদু হাসলেন ইউনুস। যদি এত রাতে হঠাৎ রোজা আত্মার স্বামীর আগমন এবং তাকে এক্ষুনি নিয়ে যাওয়ার বায়নায় তিনি অবাক হয়েছেন, তবুও তার দাদুকে বুকে আগলে রেখে দৃষ্টি ঘুরিয়ে আসমানের দিকে চাইল রোজা।
তার সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা ঝরে পড়ল। আসমান অল্প একটু মাথা দুলিয়ে উল্টো ঘুরল। মেঝে থেকে কিছুক্ষণ আগে রোজার গুছিয়ে রাখা ব্যাগটা তুলে সে বলল, গ্যারেজে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। এইটুকু বলে আসমান বেরিয়ে গেল। রোজা জানে ইউনুস রহমানকে পেছনের গ্যারেজের পথ দিয়ে নিয়ে যেতে হবে, যেন সামনের গ্রাউন্ড ফ্লোরের ধ্বংসযোগ্যতার চোখে না পড়ে। হাসপাতালের সম্মুখে সড়কের রাতের আধারের পর্দার অন্তরালে অবস্থান করছে নিহাদ। এখনো পর্যন্ত তার রিপোর্ট বলছে সবকিছু স্বাভাবিক। কেবি গ্রুপ ঘটনা আজ করেনি, খুব দ্রুতই অবশ্য করবে, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ বেশিক্ষণ নির্বাক থাকবে না। এতক্ষণে অন্যান্য ফ্লোরে অবস্থানরত রোগী এবং নার্সগণ নিশ্চয় টের পেয়ে গেছে অস্বাভাবিকতা। সবকিছু উন্মোচিত হওয়ার আগেই রোজা এবং তার দাদুকে নিয়ে এই জায়গা পরিত্যাগ করতে হবে আসমানকে। শহরটির নাম ভ্যানিশ, বাস্তবতায় পরিপূর্ণ সেন্ট মার্ক স্কোয়ার মূল প্রাণকেন্দ্র বলে কথা। গ্রীষ্মের আগামী বার্তা ছড়িয়ে গগনে উঁকি দিয়ে চলেছে সূর্যরাজ। তাপমাত্রা ওঠানামা করছে আরামদায়ক 17 ডিগ্রি সেলসিয়াস থেকে আরম্ভ করে 26 ডিগ্রি পর্যন্ত। ইতালির উত্তর প্রান্তে অবস্থিত ভেনিস বিখ্যাত এর অন্তর্ভুক্ত ক্যানেলের যোগাযোগ ব্যবস্থা, ঐতিহাসিক স্থাপনা এবং অতুলনীয় প্রকৃতি সৌন্দর্যের জন্য শহরের বুক ছেদ করে বয়ে গিয়েছে ইংরেজি এস অক্ষরাকৃতির ক্যানাল গ্রান্ডে বা গ্র্যান্ড ক্যানাল, যা সর্বদাই পালন করে শহরটির যাতায়াত ব্যবস্থার প্রধান ভূমিকা। 3.8 কিলোমিটার দৈর্ঘ্য এই ওয়াটারওয়ের বয়ে হরদম চলে নৌকা, মালবাহী জলবহন থেকে আরম্ভ করে ঘুরে আসা পর্যটকবাহী সব বহন। এর উপরে অবস্থানরত রিয়ার্ত ব্রিজটিও পরিপূর্ণ থাকে সৌন্দর্য প্রেমী কিংবা কাজের উদ্দেশ্যে যাতায়াতরত মানুষদের আনাগোনায়। তবে ভ্যানিসের কোনো এক প্রান্তে পাতাল কক্ষের ভেতরে শক্ত মেঝের উপর কাতরাতে থাকা ব্যক্তিটি আজ এর অদ্বিতীয় সৌন্দর্য অবলোকনে ব্যর্থ। সমস্ত শরীর তার অবশ হয়ে আছে যন্ত্রণায়। থেকে থেকে থমকে পড়ছে হৃদস্পন্দন, দৃষ্টিশক্তি ঝাপসা হয়েছে আরো আগে। রক্তস্রোত শরীর ঘেমে নিয়ে একেবারে চটচটে হয়ে গিয়েছে, নইলে ক্ষতস্থানে ঘষা লেগে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে অঙ্গ প্রত্যঙ্গে। কালো পোশাক পরিহিত বেশ কয়েকজন লোক আশেপাশে দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিতে, যেন মানুষ নয়, যান্ত্রিক রোবট। এমনই নিয়স্ত্রিততার ছোঁয়া তাদের পাথর কঠিন চেহারায় জুড়ে। পোশাকের বুকের উপর শোভা পাচ্ছে ছোট্ট সিলভার বর্ণের পেঁচার মুকায়ব, একটি বিশেষ মহর। কক্ষটির ঠিক মাঝ বরাবর একটি আরাম কেদারা। আলো আধারের খেলায় ধীরে ধীরে দোল খাচ্ছে সেটি। ক্যাচ ক্যাচ কাঠের ঘর্ষণের শব্দ কেমন অশরীরে ঠেকছে কানে। তার সঙ্গে তাল মিলিয়ে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে কড়া তামাকের ঘ্রাণ। ঘ্রাণটি খুব কটু নয়, বরং কিছুটা মাদকীয় এবং আকর্ষণীয় বটে। অভিজাতের ছোঁয়া রয়েছে তাতে। ধোঁয়ার পরিপূর্ণ বায়ু আচ্ছাদনের নিঃশ্বাস আটকে আসছে। নির্বিকার চিত্তে সে আরামকে দাঁড়ায় দোল খেয়ে চলেছে একজন। হাতের 2 আঙুলের ফাঁকে প্রজ্বলিত স্রাব্রানি ব্রাক রাশিয়ান নস সিগারেট, যার এক একটি মূল্য প্রায় $13। মেঝেতে পড়ে থাকা ব্যক্তি কম্পিত শরীরে চেয়ে আছে আরাম কেদারের উদ্দেশ্যে। সে জানে আর সম্ভব নয়, তার সমাপ্তি ঘনিয়ে এসেছে। তবুও ইটালিয়ানে সে জানাতে চাইল অন্তিমবারের মতো, আমি চেষ্টা করেছি বস, সর্বোচ্চ চেষ্টা। কিন্তু কর্কশ একটি হাসির শব্দ প্রতিধ্বনি হলো চাপা দেওয়াল জুড়ে। পাতালের ভেতর হাওয়া চারপাশ একেবারে আবদ্ধ, যার দরুন সেই হাসির ধ্বনি শোনালো ভীষণ ভয়ঙ্কর। তারপর হঠাৎই হাসি মিশ্রিয়মান হয়ে সে কণ্ঠে ভর করল অদ্ভুত তিক্ততা। ইউ পেইন টু প্রোটেক্ট মাই সন। হিমশীতল স্বর বয়ে গেল মেঝেতে লুকিয়ে থাকা ব্যক্তির সমস্ত শরীরে। নিস্তার নেই তার। আরাম যে দাঁড়ায় বসা মানুষটি ঝুঁকল তার উদ্দেশ্যে। সিগারেট পুড়ে বিশেষ হচ্ছে ধীরে ধীরে, কিন্তু সেদিকে মনোযোগ নেই তার।
সিগারেট পুড়ে নিঃশেষ হচ্ছে ধীরে ধীরে, কিন্তু সেদিকে মনোযোগ নেই তার। তোমাকে আমি সুযোগ দিয়েছিলিও। দ্বিতীয় সুযোগ বলে আমার অভিধানে কিছু থাকে না, না থাকা সত্ত্বেও দিয়েছি। কেন জানো? কারণ একটা সময় তুমি আমার জীবন রক্ষা করেছিলে। অতর্কিতে পা দিয়ে এসে চেপে ধরল লিও নামক ব্যক্তিটির বুক। মাটিতে রীতিমতো পিষে গিয়ে যন্ত্রণায় কেঁপিয়ে উঠল লিও, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই কারো। ইউ লস্ট ইউর চান্স অ্যান্ড আই লস্ট মাই সন। গুড বাই লিও, ফর এভার। এইটুকুই। পুনরায় আরাম কেদারায় হেলান দিয়ে এসে 2 আঙুল তুলে ইশারা করল। এক ইঙ্গিতে কাজ হলো। আশেপাশে দণ্ডায়মান প্রত্যেক যান্ত্রিক ব্যক্তির সামনে এগোলো। তাদের হাতে উত্তোলিত হলো রিভলভার। পরক্ষণেই মুহুর্মুহু বুলেট ধ্বনিতে প্রকাশিত হয়ে উঠল সমগ্র পাতাল কক্ষ। তার সঙ্গ দিল মৃত আর্তনাদ। কেদারায় দুলতে দুলতে ঠোঁটে সিগারেট পুড়ে তৃপ্তি ভরে সেই ধ্বনিশ্রাবণ করে গেল মানুষটি। তার বিপর্যস্ত হৃদয় একটি চালের দানার সমতুল্য তৃপ্তি লাভ করেছে। লিওর মৃতদেহ বলতে কিছুই অবশিষ্ট রইল না। ঝাঁঝরা হয়ে গিয়েছে তার ঝাঁঝারির ন্যায়। 2 জন লোক সেটি টেনে সরিয়ে নিতে আরম্ভ করলো। অপরদিকে চোখ বুজে দুলতে দুলতে বায়ুতে দামি সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকলো সে। পরক্ষণে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, এনি নিউজ ফ্রম বাংলাদেশ? নো স্যার। আমাদের ঠাস উচ্চারণ করতে পারল না লোকটি। তার কপাল ফুটো হয়ে গেল ধাতব বুলেটে। মেঝেতে আছড়ে পড়ল নিথর শরীরটি। উপস্থিত অন্য সকলে নির্বাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড আগেও জীবিত থাকা তাদের সঙ্গীকে টেনে নিয়ে যেতে থাকলো। হাতের পিস্তল ঘোরাতে ঘোরাতে আরাম কেদারায় ভসমান সত্তা বিড়বিড় করল, নেগেটিভ নিউজ শুনতে চায় না। আই ওয়ান্ট মাই সন। এবার আর কেউ উত্তর করল না, শুধু চেয়ে থাকলো স্থির দৃষ্টিতে। মার্বেল ভবন। দুপুর 12:30। ফোনে সময় দেখতে দেখতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো আসমান। গতকাল রাতের ব্যস্ততার পর ভোর রাতে সে ঘুমিয়েছিল। সেই ঘুম 8 ঘন্টা আগেই ভেঙেছে। গলা শুকিয়ে খা খা মরুভূমি হয়ে রয়েছে। কিছুটা হিমশীতল বরফ এবং পানির প্রয়োজন। মাস্ক পরে থাকা সত্ত্বেও সুস্বাদ গ্রানটি সহসাই নাকে ঠেকল তার। মুহূর্তে মোচড় দিয়ে উঠল পেট। ঘোষণা করল সে শুধুমাত্র পিপাসাতেই নয়, বরং ক্ষুধার্তও বটে। সিঁড়ির ধাপের নিচে পৌঁছাতেই দৃষ্টি নজরে এলো তার। স্বচ্ছ দেয়ালের ওপাশে কিচেনে দেখা যাচ্ছে রোজাকে। ইন্ডাকশনের উপর বড়সড় একটি পাত্র চড়িয়েছে সে। ভেতরে প্রবেশ করতেই তেলের চিরচিরে আওয়াজ শোনা গেল। অপর একটি প্যানে বেরেস্তা ভাজা হচ্ছে। আসমান কিছুই বলল না, নিঃশব্দে এগোলো ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে একটি পানির বোতল উদ্ধার করতে রোজা উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে এলো। ও, আপনি উঠে পড়েছেন? ক্ষুধা লেগেছে নিশ্চয়। মাথা নেড়ে সম্মতি দিল আসমান, অস্বীকার করল না। তাতে রোজা দ্বিগুণ উৎফুল্ল কণ্ঠে জানালো, আমি বিরিয়ানি রান্না করেছি, প্রায় হয়ে গিয়েছে, শুধুমাত্র বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলেই তৈরি। কোনো মন্তব্য করল না আসমান। পানির বোতল আঁকড়ে ধরে এগোলো বাইরের উদ্দেশ্য। ঠিক তখনই টাইলসের মেঝেতে চাকার ঘর্ষণে মৃদু ধাতব আওয়াজ ভেসে এলো। কিচেনের প্রবেশ পথের সামনেই হুইল চেয়ারে অবরুদ্ধ হলেন ইউনুস রহমান। পরনে আরামদায়ক ফতুয়া এবং পায়জামা। নাকে যথারীতি ন্যাসাল ক্যানুলা সংযুক্ত রয়েছে, যার যন্ত্রাংশ হুইল চেয়ারের সঙ্গেই যুক্ত। কি খুশবু! ইউনুস প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন। রোজা বেরেস্তায় সিটাতে দাদুর দিকে চেয়ে বিস্তর হাসল। গতকাল রাতে এই পেন্ট হাউসে পৌঁছে যার পরনে হতবাক হয়েছিলেন ইউনুস। আসমান নিজেকে ব্যবসায়ী বলে পরিচিত দিলেও তিনি কোনোদিন কল্পনাও করেননি ঠিক কত বড় ব্যবসায়ী সে। তবুও এই অভিজাত্য এবং অন্য কিছু নিয়েও কোনো প্রকার প্রশ্ন করেননি এখনো পর্যন্ত। ক্লান্ত ছিল সবাই, তাই রাত অতিক্রম হয়েছে এক প্রকার নির্ভীকতার মাধ্যমে। আসমানকে সামনে দণ্ডায়মান দেখে ইউনুস রহমান মৃদু হেসে বললেন, আজ একসাথেই খাই সবাই, কি বলো জামাই?
স্পষ্ট জমে গেল আসমান। কিছুটা দূরে থেকেও রোজা তার অভিব্যক্তি খেয়াল করলো। ঘন ভ্রুজোড়া কুঁচকে উঠেছে, দৃষ্টিতেও অদ্ভুত কাঠিন্য। হাতের আঙুলগুলো চেপে বসেছে পানির বোতলে। অপর হাত তুলে সে সাহসে টেনে তুলল মাস্কটি আরো একটু উপরে, যেন ঢেকে ফেলতে চায় নিজের সমস্ত সত্তাকে। আমার কাজ আছে, দুঃখিত। এইটুকু বলে আসমান ইউনুস রহমের হুইলচেয়ার পাশ কাটিয়ে দ্রুত এগুলো সিঁড়ির দিকে। মুহূর্তে আড়াল হয়ে গেল 2 তলায়। সেদিকে হতচকিত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ইউনুস। অপরদিকে রোজা একটি নিঃশ্বাস ফেলল। আসমান এবং তার চেহারা নিয়ে রাগঢাক রহস্যটি ক্রমশ ঘোলাটে হয়ে উঠেছে। আজ প্রথম আসমানের পেন্ট হাউসের 2 তলায় উঠেছে রোজা। এমন নয় যে আসমান কখনো তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু কখনোই দানবটির নিজস্ব ডেরায় পদার্পণের ইচ্ছা এবং পূর্বে রোজার হয়নি। একই ছাদের তলায় বসবাস করলেও নিজেদের অভ্যন্তরীণ সীমানা কোনোদিন অতিক্রম করেনি আসমান কিংবা সে। শুধুমাত্র কিচেন এবং হলঘরে সাক্ষাৎ হতো। তবুও কম কথার মানুষ আসমান অধিকাংশ সময় রোজার উপস্থিতি পরোয়া করত না। নিচতলা ঠিক যতটা আলোয় উদ্ভাসিত, 2 তলা তার দ্বিগুণ পরিমাণ অন্ধকারাচ্ছন্ন। প্রতিটি নিয়ম করে কাচের দেওয়ালের ভারী পর্দা সরিয়ে দেয় রোজা। তাতে সূর্য রশ্মি এবং হাওয়ায় চলাচল আবদ্ধ হলঘর। কিন্তু 2 তলা কেমন যেন আবদ্ধ, দেওয়ালের বর্ণও ফ্যাকাশে। একটি জানালাও পর্দা সরানো হয়নি, তাতে কেমন গুমট হয়ে রয়েছে চারিপাশ। এখানে পা রাখতে অদ্ভুত এক চাপা অনুভব হলো রোজার বুকে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে তার মনে হলো যেন মানুষের বসস্থানে নয়, বরং কোনো পরাশক্তির আস্থানায় ধীরে ধীরে প্রবেশ করছে সে। আসমানের রুমটা ঠিক কোন দিকে তাও জানা নেই তার। অলিগলির মতন করিডোরগুলো গন্তব্য কোথায় গিয়ে ঠেকেছে তা কল্পনা করে রোজা শিউরে উঠল। কোনো এক গুপ্ত কক্ষে সে নিজেকে আবিষ্কার করবে না তো, যেখানে মানুষদের বন্দি করে অত্যাচার করা হয়? এক কথায় যাকে বলে টর্চার সেল। আসমানের বাড়িতে টর্চার সেল আবিষ্কৃত হলেও মোটেও অবাক হবে না রোজা। মাথা ঝাঁকিয়ে মস্তিষ্ক থেকে অশুভ চিন্তাসমূহ ঝাঁটিয়ে দিয়ে বিদায় দিয়ে এগিয়ে এলো সে। এতদূর এসে পিছিয়ে পড়ার কোনো মানে হয় না। ভর দুপুরেও সে অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকা করিডোর ধরে আরো একটু অগ্রসর হওয়ার পর মৃদু এক সঙ্গীতের মূর্ছানো কর্ণগোচর হলো রোজার। যেন বহু দূর থেকে কোনো বাদকদল সুরের মোহ বিলিয়ে এগিয়ে আসছে ক্রমে ক্রমে। গানটির শব্দগুচ্ছ বোঝা সম্ভব হচ্ছে। পপ সম্রাট অজম খানের অদম্য সৃষ্টি। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। আসমানের সঙ্গীতের নির্বাচন শুনে রোজা কয়েক মুহূর্ত থ হয়ে রইল। সে কখনো ভাবেনি যে আসমান 90 দশকের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে পারে। সবকিছু তো বাদই, আসমান যে গানও শুনতে পারে তা কল্পনা করে রোজার অদ্ভুত লাগছে। তার দানবীয় সত্তার সঙ্গে সঙ্গীতের মতো একটি মাধুর্যপূর্ণ শিল্পী মানানসই নয়। এই ভর দুপুরে গান বাজিয়ে কি আদৌ কিছু অনুভব করতে সক্ষম হচ্ছে আসমান? অবশ্য তার ডেরায় বর্তমানে মধ্যরাত চলছে, সেক্ষেত্রে করতেও পারে। একটি নিঃশ্বাস ফেলে রোজা চুপচাপ অনুমানের উপর ভর করে এগোলো সঙ্গীতের সুর যেখান থেকে ভেসে আসছে সেদিকে। কিছুক্ষণ পরে নিজেকে সুবিশাল এক কক্ষের আবিষ্কার করলো সে। রুমটিকে রোজার কোনো ফুটবল খেলার ময়দান ব্যতীত কিছু ভিন্ন মনে হলো না। এতটাই দীর্ঘ প্রস্থের অধিকার তা। তবে সাজ্জিত পরিবারটি আসবাবপত্র ঘোষণা করে দিল যে এটি একটি মানুষের বসবাসযোগ্য স্থান। কক্ষটির বাম দিকের দেওয়াল ঘেঁষে রয়েছে বিছানা। ইন্টেরিয়ারের সঙ্গে মিল রেখে সাদা কালো বেডশিট কভারে আবৃত তা। কিছুটা পাশ দেওয়াল জুড়ে অগণিত তাক। সেসব তাক জুড়ে রয়েছে দেশি বিদেশি ভিন্ন ধরনের গ্রন্থের সংগ্রহ। প্রচন্ড আকর্ষণ অনুভব করে সঙ্গে নিয়ে আসা ট্রেখানা সোফার সামনে রাখা ছোট টি টেবিলে রেখে রোজা এগিয়ে গেল বইয়ের সাম্রাজ্যের পানে। মুগ্ধ নয়নে সে হাত বোলাতে থাকলো একের পর এক বইয়ের মলাট জুড়ে। বঙ্কিম চন্দ্র থেকে আরম্ভ করে জন কিটস কিংবা গিদা মোপার কোনো সাহিত্যিকের লেখনীর অভাব নেই এখানে।
ইটালিয়ান, আরবি, জাপানিজ এমন সব ভাষার বই রয়েছে যা রোজার অজ্ঞাত। বইয়ের তাক বাদেও প্রজেক্ট রয়েছে, তার পাশে টি টেবিল, মনিটরের ডেস্কটপ সেট, সিপিইউর স্বচ্ছ বডির ভেতর মৃদু আভায় জ্বলছে নিচ্ছে লাল নীল বাতি গুচ্ছ। কখনো কখনো আবার রং পরিবর্তন করে হয়ে যাচ্ছে বেগুনি কিংবা হলুদ। সামনে গ্রিন চেয়ারখানায় ঝুলছে একটি টি শার্ট, জয়স্টিক পড়ে রয়েছে সেই চেয়ারের মোলায়েম কুশনের সঙ্গে। বিছানার পাশের দেওয়ালটি সম্পূর্ণ মিরর গ্লাসে তৈরি, ধূসর পর্দায় ঘেরা, শুধুমাত্র একটুখানি ফাঁক যার ভেতর দিয়ে ভেতরের দিবাকার উকি দিতে সক্ষম হচ্ছে। উল্টো দিকে একটি স্লাইডিং ডোর, খুব সম্ভবত বাথরুম কিংবা টেরেসে যাওয়ার রাস্তা। রুমটিতে আরো কিছু জিনিস রয়েছে, তবে রোজা সম্পূর্ণ মনোযোগ ধরে রাখলো বই ভর্তি তাকগুলোই। দুই আঙুলে ছুঁয়ে ছুঁয়ে সে দেখতে থাকলো। মাঝখানের ভিন্ন তাকে বই বাদেও রয়েছে ছোট ছোট বিদেশি ফুলের চারা, সম্বলিত উদ্ভিদ কিংবা সৌন্দর্য বার্ধিক অ্যাকোরিয়াম, যাতে তীর তীর করে সাঁতার কেটে চলেছে একজোড়া গোল্ডফিশ। তবে একটি মাত্র জিনিস রোজার নজর কাড়ল, ঠিক মাঝ বরাবর তাকে, অর্থাৎ উপর নিচ বাম কিংবা ডান যেদিকে থেকেই হিসাব করা হোক না কেন, একদম মাঝখানে পড়বে এমন টাকটিতে একটি পুতুল রাখা, কবজি থেকে কোমর পর্যন্ত দীর্ঘ সমান উচ্চতার একটি টেডি বিয়ার, কালো পশমে আবৃত, মখমলি শরীরে যুক্ত রয়েছে ডাগর ডাগর নীলচে চোখ, যেন এক বুক অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। বাচ্চাদের খেলনা হিসেবে লাল, গোলাপি, হলুদ, সাদা, এমনকি সবুজ বর্ণের টেডিও রোজা দেখেছে, কিন্তু কালো রংটাকে অশুভ হিসেবে গণ্য করা হয়। এই বর্ণের পুতুল বিনা কারণে অস্বস্তিদায়ক হতে পারে। টেডি বিয়ারটিকে দেখে মনে হচ্ছে যেন শিকারী প্রাণীর মতো তাকিয়ে নীরবে পরিদর্শন করছে সবকিছু। ব্ল্যাক প্যান্থার, হ্যাঁ, কিছুটা ওই প্রাণীর প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে এই টেডি বিয়ারের মাঝে। অমোঘ এক আকর্ষণে রোজা পুতুলটি ছুঁয়ে দিল, নিজের হাতে নিয়ে আঙুল বোলাতে মসৃণ রেশম শরীরে। ঠক করে মৃদু একটা শব্দে কিছুটা চমকে ঘুরে তাকালো রোজা। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আসমান, পাশের টেবিলে একটি পানির বোতল রেখেছে, তারই শব্দ হয়েছে। বর্তমানে সে একদৃষ্টে তাকিয়ে আছে রোজার দিকে, না চাইতেও আসমানের সর্বাঙ্গ অবলোকনে বাধ্য হলো রোজা। হাতাবিহীন গেঞ্জি এবং 3/4 প্যান্ট পরনে, ঘাড়ে ঝুলছে একটি সাদা তোয়ালে, বাহু এবং পায়ের হাঁটুর নিচ অংশ উন্মুক্ত থাকায় নজরে পড়েছে তার অস্বাভাবিক ধরনের শুভ্রতা। সেই শুভ্রতার মাঝে চিকচিক করছে ঘামের ফোঁটা, কপালে ল্যাপনো সিক্ত চুল এবং শারীরিক কাঠামোতে আঁটোসাঁটো হয়ে থাকা বস্ত্র ঘোষণা করে দিচ্ছে শরীর চর্চা করেছিল সে। আসমানের অপর হাতে ছোট্ট একটি ব্লুটুথ ডিভাইস, যা সংকেতের ধ্বনি ছড়িয়ে দিচ্ছিল। সেটিও টেবিলে রেখে আসমান ফিরল রোজার দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় আসমান রীতিমতো তরঙ্গের গতিতে পৌঁছালো রোজার কাছে। এক ঝটকায় তার হাত থেকে কেড়ে নিল টেডি বিয়ারটি। আসমানের গাঢ় কাজল কালো নয়নে রোজা বৃতৃষ্ণা খেলা করল, তার সঙ্গে চরম এক ক্রোধ। এই ক্রোধ ঠিক কিসের জন্য? বিনা অনুমতিতে তার কক্ষে প্রবেশের জন্য, নাকি তার জিনিস স্পর্শের জন্য? আমি রোজা বলতেও পারল না। এর আগে আসমান বাম হাত সহসাই চেপে ধরল তার কণ্ঠ। দেয়ালের তাকে সজোরে ধাক্কা খেল রোজা। ধপধপ ফ্লোরে আছড়ে পড়ল কয়েকটি বই। আসমানের এমন আচরণে রোজা পুরোই হতবিম্বল হয়ে পড়েছে। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে আসমান নিজেও নিজের মাঝে নেই, যেন কোনো অশরীরই ভর করেছে তার উপর। নিঃশ্বাস নেওয়া ক্রমশই কঠিন হয়ে পড়েছে রোজার জন্য। 2 হাতে আসমানের হাত আঁকড়ে ধরে সে নিজেকে মুক্ত করতে চাইল। উচ্চারণ করতে গেলে আরো শক্ত হয়ে চেপে বসেছে আসমানের হাত। সম্পূর্ণ নিঃশেষ করে দিতে চাইছে সে রোজাকে। ভ্রু কুচকে বহু কষ্টে রোজা রীতিমতো ধমকেশ্বরে বলে উঠল, আসমান। সহসায় থমকে গেল আসমান। তার নয়ন মাঝারের কৃষ্ণ গহ্বর বিলীন হয়ে তাতে ভর করলো কিঞ্চিত বিস্ময়। ছেড়ে দিল সে রোজাকে। তাকের গায়ে হেলান দিয়ে কাশতে থাকলো রোজা। অপরদিকে দূরে সরে গেল আসমান। তার ডান হাতে শক্তভাবে সে ধরে রেখেছে টেডি বিয়ারটি। অবিশ্বাস্য দৃষ্টিতে আসমানের দিকে তাকালো রোজা। ভারী নিঃশ্বাস ফেলেছে সে। শরীর এখনো অক্সিজেনের চাহিদা পুষিয়ে উঠতে পারেনি।
চোখ মেলে আপাদমস্তক রোজাকে একবার পর্যবেক্ষণ করলো আসমান। তার দৃষ্টি থামলো রোজার গলায় ধীরে ধীরে ফুটে উঠতে থাকা লালচে বর্ণের আঙুলের চিহ্নের দিকে। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে উল্টো ঘুরে গেল সে। টেডি বিয়ারটি নিজের বুকে তুলে ধরে রাখলো। তার এমন অদ্ভুত আচরণে রোজা রীতিমতো বুঝতে পারছে না কি বলবে কিংবা কি করবে। আসমানকে হঠাৎ করে বড্ড ভয় পাচ্ছে সে। দীর্ঘ একটি মুহূর্ত নীরবতার মাঝে কাটলো। ঠিক নীরবতা বলা উচিত নয় অবশ্য, কারণ তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চায় কারে শুধু বেদনায়, পাপড়ি কেন বোঝো না, তাই ঘুম আসে না। ব্লুটুথ স্পিকার থেমে নেই, মূর্ছানায় সে মাতোয়ারা করে তুলছে সমগ্র পরিবেশ। রোজা চোখ বুজে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে নিজেকে শান্ত করলো, তারপর বলল,